তর্কদানের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম খান। তৃতীয় পর্বের আয়োজন করেছে মুহসিন হল ডিবেটিং ক্লাব। এই পর্বের বিষয় হচ্ছে এই সংসদ মনে করে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ সফল হয়েছে। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি উত্থাপন করার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে আজকের এই সংসদে যে বিষয়টি উত্থাপন করব সেটি হচ্ছে এই সংসদ মনে করে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ সফল হয়েছে। এই সংসদ বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদকে বোঝাচ্ছি। ডাকসু বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, অর্থাৎ সেই সংসদকে বোঝাচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, যে প্রতিনিধিরা তাদের প্রতিনিধিত্ব করে। ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ বলতে আমরা সেই পরিষদকে বোঝাচ্ছি যেটি 2019 সালের 11 মার্চে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এবং পরবর্তী 1 বছর তাদের দায়িত্ব পালন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি আজকের বিতর্কে, সেটি হচ্ছে সফল। আমরা আজকের বিতর্কে সফল বলতে কি বোঝাচ্ছি? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বিগত 28 বছর আমাদের যে ডাকসু হয়নি, সে অচলায়তন ভেঙে আমাদের 28 বছর পরে ডাকসু হয়েছে। তাই আমরা চাইলে বিগত 28 বছর বা তারও পূর্বের যে সমস্যাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেটি 1 বছরে এসে কখনো সমাধান করতে পারবো না। তাই আমরা আজকে সফলতা বলতে বোঝাচ্ছি যে সমস্যাগুলো শিক্ষার্থীদের ছিল, সেই সমস্যাগুলো সমাধানের যে সূচনা, যে পথ, সেটি সূচিত হয়েছে কিনা। যদি সূচিত হয়, যদি সেটি নিয়ে কথা হয়, তাহলে আমাদের ডাকসু সফল হয়েছে। মাননীয় স্পিকার, প্রথমেই আমরা বলতে চাই যে কেন আমাদের কি কি কারণে আজকে আমাদের ডাকসু সফল। প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি, সেটি হচ্ছে যে ডাকসু আমাদেরকে একটি বৈধ প্ল্যাটফর্ম দিয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে গিয়ে আমরা আমাদের দাবিটির কথা বলতে পারি, শিক্ষকদের সাথে আমাদের দাবি নিয়ে দর কষাকষি করতে পারি। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হচ্ছে শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে শিক্ষার্থীদের যে দাবির বা পদক্ষেপ বা চাহিদার, সেটির যে সামঞ্জস্য, সেটি আমরা ডাকসুর মাধ্যমে করতে পারি। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শিক্ষকরা যখন সিন্ডিকেট বা সিনেট থেকে শুধু তাদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিত, সেটি হতো শিক্ষকদের এক পেশে একটা সিদ্ধান্ত। সেক্ষেত্রে যখন ডাকসু এসেছে, আমাদের প্রতিনিধি ওই সিনেটে রয়েছে, তখন সেই সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি মাননীয় স্পিকার আজকের ডাকসু যে কারণে সফল, সেটি হচ্ছে এই ডাকসুর ফলে আমরা অন্তত দেখে যেতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যারা ছাত্র নেতা ছিল, তারা ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি হয়ে উঠছে। আমি আবার বলছি, ছাত্র প্রতিনিধি। কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যারা ছাত্র নেতা ছিল, তারা উপরের কোনো একজন নেতার মাধ্যমে সিলেক্টেড একজন নেতা ছিল। তাই তার উদ্দেশ্য লক্ষ্য ছিল ওই নেতার মন রক্ষা করা, ওই নেতার মনোরঞ্জন করা, ওই নেতাকে মেইনটেইন করে চলা। কিন্তু যখন ডাকসু এসে একজন শিক্ষার্থীর ভোটে ওই নেতাটি নির্বাচিত হয়, তখন তার মধ্যে একটি জবাবদিহিতার জায়গা তৈরি হয়। তখন সে এটা নিজে অনুভব করে যে আজকে আমি শিক্ষার্থীদের নেতা, আমার জবাবদিহি করতে হবে। ঠিক তখনই ধীরে ধীরে সে পরবর্তী নির্বাচনের জন্য হোক, কিংবা সে যে ভোটটি নিয়েছে এই জবাবদিহিতার জায়গার জন্য হোক, তাকে ধীরে ধীরে শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে হয়। এই ডাকসু আমাদের ছাত্র নেতাদেরকে ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি করে তুলছে। মাননীয় স্পিকার, যার ফলন আমরা দেখেছি 2019 সালের 1 বছরের পূর্ববর্তী সময় নিব। ওই 1 বছরের পূর্ববর্তী সময়ে আমরা গেস্ট রুমে যে আচার দেখেছি, গণরুমে যে অবস্থা দেখেছি, অনাকাঙ্ক্ষিত যত ঘটনা দেখেছি, ওই 1 বছরে তত দেখিনি। যদি কমে যায় তাহলে আমাদের ডাকসু সফল। মাননীয় স্পিকার, আমরা দেখেছি, আমি 2017 সালে গণরুমে এক রুমে 35 জন ছিলাম, বর্তমানে 2019 সালে এসে আমার জুনিয়ররা 20 জন থেকেছে। এই যে 15 জন কমেছে, এটাই ডাকসুর সফলতা। আমরা দেখেছি আমাদের সময় সপ্তাহে 6 দিন গেস্ট রুম হতো, আজকে সপ্তাহে 1 দিন গেস্ট রুম হয়, 21 হলে 1 দিন মাননীয় স্পিকার পাঠচক্র হয়। এটাই ডাকসুর সফলতা। মাননীয় স্পিকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটিতে আমি কথা বলতে চাই, যে আপনার প্রশ্নটি বলুন। স্যার, প্রশ্নটি হচ্ছে যে আপনি একটা সংজ্ঞায়ন স্পষ্ট করে গেলেন যে যদি কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়ে থাকে, ছাত্রদের মধ্যে সেই রিলেটেড কথা উঠে থাকে, তাহলে আপনি সেটাকে ডাকসু সফলতা ধরেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, 2019 সালের আগে আবাসন সংকট নিয়ে কথা ছিল, 2019 সালের আগে গণরুম সমস্যা নিয়ে কথা ছিল, 2019 সালের আগে গেস্ট রুম নিয়ে কথা হচ্ছিল, কোনো একটি ছাত্র সংগঠন হয়তো সেটি নিয়ে কথা কম বলতো, কিন্তু বাকি সাধারণ শিক্ষার্থীরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠনগুলো সেটি নিয়ে কথা বলতো। এখন সেই সফলতাটি কি, মানে 19 সালের আগে যে কথা হয়েছে, সেই সফলতাটি কি আপনি 19 সালের ডাকসুকে প্রদান করেন কি? মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরোধী দল সবচেয়ে বড় যে জায়গাটি ভুলে যাচ্ছে, সেটি হচ্ছে এই কথাটুকু আমরা বলতাম টিএসসিতে চা খেতে খেতে, এই কথাটুকু আমরা বলতাম ডাকসুতে কিংবা হলে, কিন্তু সিনেটে কোনোদিন বলতে পারিনি। মাননীয় স্পিকার, এই ডাকসু আমাদেরকে সেই সুযোগটি করে দিয়েছে যে আমরা সিনেটে
সেই কথাটি বলতে পারছি যেখান থেকে আমাদের ভাগ্য নির্ধারিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারিত হয়। মাননীয় স্পিকার, সবচেয়ে বড় কথা কি, আমরা এরকম হাজার উদাহরণ দিতে পারি যে মেয়েদের হল এখন দীর্ঘ সময় বন্ধ থাকে, স্বাস্থ্য বীমা প্রণয়ন করা হয়েছে, উন্নয়ন ফি কমানো হয়েছে, কিন্তু আমরা উদাহরণে যাব না। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে আমার কর্মচারী ভাইদের জন্য 20 তলা ভবন হয়, আমার কোনো দুঃখ নেই। তারা একটি ফ্ল্যাটের 3 রুমে একজন কর্মচারী থাকে, কিন্তু আমার রুমে আমি 35 জন থাকি মাননীয় স্পিকার, গণরুমে। যাদেরকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি, এই বিশ্ববিদ্যালয় পরিচিত হচ্ছে, তারা যে এতটা অবহেলিত সেই কথাটি কোনদিন সিনেটে উচ্চারিত হয় না। বিগত 5 বছরে কোনদিন দেখিনি আমার ভিসি স্যার আমার হলের গণরুমে গিয়ে একটু ঘুরে এসেছেন মাননীয় স্পিকার। এই কথাগুলো আমি এখন সিনেটে গিয়ে বলতে পারছি, এবং তার সেই দায়বদ্ধতা থেকে ধীরে ধীরে এই যে প্রসেসটি, এই যে প্রক্রিয়াটি, সেটি আস্তে আস্তে ত্বরান্বিত হচ্ছে। মাননীয় স্পিকার, গ্রামে একটা প্রবাদ আছে, বাচ্চা না কাঁদলে নাকি মাও দুধ দেয় না। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসন, যেই প্রশাসন চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, সেই প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য হোক কিংবা শোনানোর জন্য হোক মাননীয় স্পিকার, ওই সিনেটে গিয়ে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশের যে সবচেয়ে মাথার মানুষগুলো, সেই মানুষগুলো বসে থাকে, তাদেরকে শোনানোর জন্য হলেও আমাদের ডাকসু দরকার, এবং সেটি আমরা শোনাতে পেরেছি বলেই, ওই সিনেটে গিয়ে কথা বলতে পেরেছি বলেই আমাদের ডাকসু সফল। হ্যাঁ, আমরা এটুকু বলে যাব যে বিগত 1 বছরে হয়তো অনেক কিছু হয়েছিল যেটি আমরা সফল করতে পারিনি, কিন্তু হ্যাঁ, এই যে ধারা সূচিত করেছি, এই যে ধারাটি সূচিত হয়েছে, তার যে ফল, তার ফল এখন পাচ্ছে, ভবিষ্যতে পাবে আমাদের শিক্ষার্থীরা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। এ পর্যায়ে সংসদে বক্তব্য উপস্থাপন করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ গোলাম। মাননীয় স্পিকার, আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেখুন আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকের মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করে গেলেন, প্রস্তাবটি এবং তার যে ব্যাখ্যাগুলো প্রদান করে গেলেন, তার ব্যাখ্যাটি পুরোপুরি কেমন ছিল মাননীয় স্পিকার? দেখুন আজকে এই বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রয়োজনীয়তা কি কি মাননীয় স্পিকার? ডাকসু আসলে মাননীয় স্পিকার কোথায় কোথায় মাননীয় স্পিকার ছাত্ররা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে মাননীয় স্পিকার? ডাকসু আসলে মাননীয় স্পিকার এই বিশ্ববিদ্যালয় হওয়া উচিত কিনা মাননীয় স্পিকার? 28 বছর পরে ডাকসু হয়েছে, পরবর্তী ডাকসু আবার 56 বছর পরে হলেও ডাকসু আসলে কি কি উপকারিতা পাবে মাননীয় স্পিকার, সেটি নিয়ে আজকে প্রশ্ন হয়েছে মাননীয় স্পিকার, তারা আলোচনা করেছে। কিন্তু আজকের এই মূল যে বিষয়টি ছিল মাননীয় স্পিকার, আজকের এই যে গত কার্যনির্বাহী পরিষদটি ছিল, এই কার্যনির্বাহী পরিষদের সফলতা বা ব্যর্থতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কোনো আলোচনা করে যেতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি গুরুত্ব আরোপ করে গেলেন, তার মধ্যে একটি ছিল যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিনা মাননীয় স্পিকার। দেখুন 2019 সালের 11ই মার্চের নির্বাচনের পূর্বেও এই সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা হতো। বিভিন্ন যে বাম ছাত্র সংগঠনগুলো ছিল, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করতো। তারা বলতো আজকে আপনি হচ্ছে গণরুম প্রথা তুলে দিন, তারা আজকে বলতো আপনি গেস্ট রুম প্রথা তুলে দিন। কিন্তু মাননীয় স্পিকার, এই ডাকসু আসার ফলে সেই জায়গায় গঠনমূলক কোনো পরিবর্তন হয়েছে কিনা মাননীয় স্পিকার? হয়নি। কেন হয়নি? দেখুন, প্রথমত তার একটি নিয়ন্ত্রিত পরিবেশে ডাকসু নির্বাচন করেছে মাননীয় স্পিকার। যে ডাকসু নির্বাচনে আপনি লক্ষ্য করে থাকবেন অধিকাংশই একটি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ পাস করে এসেছে মাননীয় স্পিকার। অর্থাৎ যারা নিজেদেরকে মানুষকে ছাত্র নেতা হিসেবে প্রমাণ করার পূর্বে মানুষকে তারা প্রয়োজন বোধটি করেছিল শুধুমাত্র ছাত্র নেতা নয়, আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে, তাহলে কি মানুষকে তাদের ভবিষ্যৎ রাজনীতিটি সুগম হবে মানুষকে। এর ফলে কি হচ্ছে মানুষকে? দেখুন, তারা একটি নিয়ন্ত্রিত পরিবেশে একটি ভোটের আয়োজন করেছে মানুষকে, যেই গণরুমগুলোর নিয়ন্ত্রণ আসলে তাদের হাতে মানুষকে, আবার যেই গণরুমগুলোর মূলোৎপাটন করার সক্ষমতাও তাদের হাতেই ছিল মানুষকে, তারা সেটি করেনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন, দেখুন আজকে গণরুম বা গেস্ট রুমের যে প্রচলন সেটি কমে এসেছে, কোনোভাবেই কমে আসেনি মানুষকে। দেখুন, তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ একজন ছাত্র নেতার আন্ডারে থাকেন, যেই ছাত্র নেতা মনে করেন আজকে গেস্ট রুমে এত প্যারা দেওয়ার দরকার নেই শিক্ষার্থীদের, কিন্তু বাকি 3 জন ছাত্র নেতা যারা মানুষকে প্রয়োজন মনে করে, হ্যাঁ তার আন্ডারে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের গেস্ট রুমে অনেক বেশি প্যারা দিতে হবে, তাহলে আমি রাস্তার যেই জায়গা থেকে হাঁটবো সেই জায়গা থেকে আমার শিক্ষার্থী বন্ধুরা এসে আমাকে সালাম দিবে। সে মনে করে আমি যদি আজকে টিএসসিতে দাঁড়িয়ে র্যাকেট খেলি মানুষকে বা ক্রিকেট খেলি, আমার অসংখ্য হলে সাধারণ শিক্ষার্থীরা এসে হাততালি দিবে। অর্থাৎ তিনি মনে করেন আজকে গেস্ট রুমটির প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ 4 জন নেতার মধ্যে যদি একজন নেতা মনে করেন মানুষকে আজকে তার অনেক বেশি গেস্ট রুমের প্রয়োজন নেই, বাকি 3 জন নেতা যখন মনে করছেন তারা অনেক বেশি গেস্ট রুমের প্রয়োজনীয়তা বোধ করছেন, তখন কিন্তু আসলে গেস্ট রুমটি কমে আসে না মানুষকে, তারা যে জায়গায় ভুল ধারণা করছে। পরে চেয়ে নেব। তারপর তারা বলছেন মানুষকে আজকে দেখুন সিনেটে কথা বলতে পারতেছে শিক্ষার্থীর মানুষকে। দেখুন আজকে এই সিনেটে কথা বলতে পারাটি মানুষকে গত ডাকসুর সফলতা নয়, সিনেটে কথা বলতে পারা যে কোনো ডাকসুরই সফলতা মানুষকে। আপনি একটি ডাকসু থেকে যদি মানুষকে একটি কলা গাছকেও দাঁড় করিয়ে দেন, সেই কলা গাছও সিনেটে গিয়ে কথা বলতে পারবে মানুষকে। এটি হচ্ছে ডাকসুর সফলতা মানুষকে। এটি আসলে বিগত যে কার্যনির্বাহী পরিষদ ছিল তাদের আসলে সফলতা ছিল না মানুষকে। দেখুন আজকে তারা যে বলছেন স্বাস্থ্য বীমা চালু করে দিয়ে গেছেন মানুষকে। দেখুন আজকের এই স্বাস্থ্য বীমা চালুর পেছনে ডাকসুর অবদান ছিল মানুষকে। আজকে যখন একটি বিশেষ ইনস্টিটিউট স্বাস্থ্য বীমা চালু করে যখন দেখে শিক্ষার্থীরা এর ফলে অনেক বেশি উপকৃত হচ্ছে, সেই বিশেষ একটি ইনস্টিটিউটকে ফলো করে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন মানুষকে সেই স্বাস্থ্য বীমাটি চালু করে, তখন আসলে ডাকসুর কার্যকারিতা থাকে না। অর্থাৎ আমরা আজকে ডাকসুর কাছ থেকে কি চাচ্ছিলাম মানুষকে? দেখুন আজকে আমরা ডাকসুর কাছ থেকে একটি গঠনমূলক পরিবর্তন চাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের মানুষকে। আমরা আজকে একটি টেকসই পরিবর্তন চাচ্ছিলাম মানুষকে, যে টেকসই পরিবর্তনটি হতে পারতো। পরে চেয়ে নিচ্ছি 28 বছর পরে হওয়া ডাকসুটি আবার 1 বছর পরে নতুন করে ডাকসু হতে পারতো মানুষকে। এই ডাকসুর যে লিগেসিটি
এই লিগ্যাসিটি মানুষকে তারা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ত মানুষকে দেখুন আজকে ডাকসুর পরবর্তী নির্বাচনটি কি হবে এবং সেই নির্বাচন হওয়ার প্রক্রিয়াটি কি হবে, নির্বাচন কেন 28 বছর ধরে হলো না, পরবর্তীতে কবে সেই নির্বাচনটি হবে মানুষকে, এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে আলোচনা কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দর কষাকষির মাধ্যমে পরবর্তী 1 বছরের মধ্যে নতুন একটি নির্বাচনের যে আয়োজন করা, সেই আয়োজনটি করাতে তারা ব্যর্থ হয়েছে। অর্থাৎ আমরা মনে করি প্রথমত তাদের যে মূল কাজটি ছিল নতুন একটি আয়োজন তৈরি করা, নতুন নেতৃত্ব তৈরি করা, সেই নেতৃত্ব তৈরিতে তারা ব্যর্থ হয়েছে। জি আপনার প্রশ্ন। আপনি বললেন যে পরবর্তী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যে ধারাটি সেটি যেহেতু বজায় থাকছে না, এটা আমাদের একটা ব্যর্থতা। মানে আপনি কি আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবছেন? আপনি কি মনে করেন ওই কার্যনির্বাহী পরিষদ পরবর্তী যে নির্বাচনটি সেটি দেওয়ার জন্য দায়ী? এক। দ্বিতীয়ত আপনি বললেন একটা প্রশ্ন আরেকটি আপনি একটি প্রশ্ন নেব, টেকসই আর গঠনমূলক আপনি কিছু মানে পরিবর্তন চাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়। আচ্ছা এই শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি 1 বছরে কি কি টেকসই আর গঠন? জি উত্তর দেব, জি আমার বক্তব্য আপনি উত্তর পেয়ে যাবেন। প্রথমত মানুষকে তারা যে প্রশ্নটি করেছেন এই দায়টি আসলে পরবর্তী নির্বাচনের দায়টি আসলে মানুষকে ডাকসুর বর্তমান নেতৃত্বে ছিল কিনা, মানুষকে অবশ্যই ছিল। কারণ ডাকসুর মূল দায়ভারটি কি মানুষকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মানুষকে দর কষাকষি করে ছাত্রদের যে অধিকার রয়েছে মানুষকে সেই অধিকার নিয়ে কাজ করবে। এই ডাকসু নির্বাচন হওয়া মানুষকে ছাত্রদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে মানুষকে। অর্থাৎ পরবর্তী নির্বাচনটি কবে হবে এই নির্বাচনটি আদায় করে নেওয়ার দায়িত্ব কিন্তু যে ছাত্র প্রতিনিধি ছিল মানুষকে তাদেরই ছিল মানুষকে, তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। তা আর কোথায় কোথায় ব্যর্থ হয়েছে মানুষকে দেখুন আজকে তারা বলছেন কোনভাবে টেকসই বা গঠনমূলক কি পরিবর্তন 1 বছরে ডাকসু আনতে পারতো, অবশ্যই পারতো মানুষকে। দেখুন আজকে কিভাবে এই আবাসন সংকটের সমাধান করা যায় এবং এই আবাসন সংকট সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা কিংবা মানুষকে দেখুন যেহেতু 1 বছরেই সম্ভব, কারণ যেহেতু তাদের পুরো প্যানেলটির অধিকাংশই ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একটি পার্ট, তারা সেই দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতেন, তারা যায়নি। তারা সেই দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যেতে পারতেন, তারা সেটি করেনি। তারা বরং কি করেছে মানুষকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফান্ড থেকে যে কটা টাকা ব্যক্তি খাতে অর্থাৎ একজন সম্পাদক তার খাতে যে কটা টাকা পেয়েছেন মানুষকে সেই কটা টাকা নিজের প্রচারণার জন্য ব্যয় করেছেন মানুষকে। দেখুন একজন মুক্তিযুদ্ধ সম্পাদক যিনি বর্তমান এটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে তাদের মনোনীত হয়ে আছেন, তিনি মুক্তিযুদ্ধ রিলেটেড বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ করেনি মানুষকে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় যখন মুক্তিযুদ্ধে মূল ভূমিকা পালন করেছিল সেই মুক্তিযুদ্ধ সম্পাদক কোনো কাজ করে আসতে পারেনি মানুষকে। সব থেকে বড় ব্যর্থতা ছিল এই ডাকসুর মানুষকে, তারা বিভিন্ন প্যানেলে পাশ করে আসা মানুষজনকে মানুষকে একটি টেবিলেও বসাতে পারেনি মানুষকে। অর্থাৎ তারা পরবর্তী সময়ের জন্য শিক্ষার্থীদের অধিকার নিয়ে যে কাজ করবে সেটিতে পরে থাক, তারা নিজেরা এক টেবিলে বসে আলোচনার টেবিলটি উন্মুক্ত করতে পারেনি। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে বিভক্তিটি ছিল বর্তমান ডাকসু সেই বিভক্তিটি বাড়িয়ে দিয়েছে। তাদের এই ব্যর্থতার দায়ভারটি বর্তমান শিক্ষার্থীদের। আবার 56 বছর পরে নতুন ডাকসু নির্বাচন হয় কিনা মানুষকে এই দায়টিও আসলে বর্তমান যে ছাত্র সংগঠনগুলো রয়েছে কিংবা যে সর্বশেষ ডাকসু যে পরিষদ ছিল সেই পরিষদকে বহন করতে হবে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ গোলাম আজাদকে। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব মাননীয় মন্ত্রী তাফসীর খালিদ বিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে বিরোধী দলীয় নেতা যে কথাগুলো বলে গেল সেটাকে যদি মোটা দাগে ভাগ করি তাহলে আমরা 3টা পয়েন্ট পাবো। প্রথম পয়েন্টটা হচ্ছে ডাকসু নির্বাচনটা প্রথমত একটা নিয়ন্ত্রিত পরিবেশে হয়েছে, অর্থাৎ যারা এখানে নির্বাচিত হতে চেয়েছে বা যাদের নির্বাচিত করলে আসলে প্রশাসনের সুবিধা হয় তাদেরকে নির্বাচিত করা হয়েছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এখানে তারাই নির্বাচিত হয়েছে এবং তারাই নির্বাচনে আগ্রহ দেখিয়েছে যারা মনে করেছে যে এখানে নির্বাচন করলে তাদের পরবর্তী রাজনীতির পথ সুগম হবে, পরবর্তী জাতীয় রাজনীতির হয়তো। তৃতীয় পয়েন্টটা তাদের হচ্ছে যে ডাকসুর যে বিদায়ী কার্যনির্বাহী পরিষদ ছিল তারা তাদের পূর্বসূরি যারা আছে তাদের লেগাসি ধরে রাখতে পারেনি। অর্থাৎ আমাদের 28 বছর আগের একটা ডাকসুর কথা দেখিয়ে বা 28 বছর আগের একটা ডাকসুর নজির দেখিয়ে তারা আমাদের সাথে ওই ডাকসুর তুলনা করার চেষ্টা করছে। প্রথমত যদি তৃতীয় পয়েন্টটা দিয়ে শুরু করি, প্রথমত যদি তারা এটাই করতে চাইতো তাহলে তাদের আগে ডাকসু কী করেছে এটা একটু মেটিকুলাসলি দেখাতে হতো, একদম বর্ণনা দিতে হতো যে আগে ডাকসু এসব করেছে, পরবর্তীতে এগুলা ডাকসু করেছে, তারপরে নিব পরবর্তীতে ডাকসু এগুলো করতে পারেনি বা আমাদের কাছ থেকে এগুলো চাওয়া ছিল। ধন্যবাদ স্পিকার। প্রিভিলেজটি হচ্ছে উনি আমাদেরকে খুব কৌশলে একটু মিসকোট করলেন। আমরা পূর্ববর্তী ডাকসু যেগুলা ছিল তাদের লিগেসি বজায় রাখতে পেরেছি কি পারেনি সেটা নিয়ে প্রশ্ন তুলিনি, বরং যেই সূচনার কথা তারা বলছেন আমরা বিশ্বাস করি কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে এই ডাকসু নির্বাচনে এই কমিটির আন্ডারে, সেই জিনিসটি যে কন্টিনিউ করবে ফার্দার সেইটা নিশ্চিত করার জন্য এই কার্যনির্বাহী কমিটি কোন কাজ করছে। ধন্যবাদ। মাননীয় সরকার মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো রয়েছে এগুলো যে সিনেটে বলছে এবং এটি এই ডাকসুর এই পরিষদের কোনো নির্দিষ্ট সাফল্য নয়, এটি ডাকসুরই একটা চরিত্র যে ডাকসু নির্বাচন হলে তারা অন্য ডাকসুর চাইতে এই ডাকসুটা ব্যতিক্রম কিছু দিচ্ছে না, এরকম একটি বক্তব্য ছিল যার ফলে বিরোধী নিচ্ছি না। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
চলে যায় আমাদের বক্তব্যে। এখন আমি একটু তুলনামূলক আলোচনা করব কিভাবে আমাদের বক্তব্য এবং তাদের বক্তব্য কাইন্ড অফ প্যারালালে গিয়েছে। প্রথমত তারা আমাদের প্রতি যে অভিযোগটা তুলেছে সেটা হচ্ছে, আমি ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে মনে করছি তারা আমাদের প্রতি অভিযোগ তুলেছেন। এখানে তারা অভিযোগ তুলেছেন যে ডাকসু কেন আবাসন সমস্যার সমাধান করলো না। তাদের প্রথম পয়েন্টের সাথে এটা ক্ল্যাশ কীভাবে দেখে। প্রথমত তারা বলেছেন এটা একটা নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি হওয়ার ডাকসু। প্রথমত এখানে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত আবার ওই প্রশ্নবিদ্ধ ডাকসুর কাছ থেকে তারা চাচ্ছে যে আপনারা কেন আবাসন সমস্যার সমাধান করলেন না, আপনারা তো সরকারি ছাত্র প্রতিনিধি, ঠিক আছে? তাহলে কিভাবে একই একটা প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করে আবার তাদের কাছ থেকে সমাধান চাইতে তারা পারে, এটা তাদের কাছে আমরা প্রশ্ন রেখে যাচ্ছি। তারপরে ক্ল্যাশ পয়েন্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তারা বলছেন যে ডাকসু তো রাজনীতির পথকে সুগম করে, এই জন্য তারা আসলে ডাকসুর পথে এসেছে। এখানে কোনো নোবেল পারপাস ছিল না, এটা সম্পূর্ণ তাদের নিজেদের চাহিদাকে বাস্তবায়ন করার জন্য। মাননীয় স্পিকার, এখানে সবাই স্টুডেন্ট, ঠিক আছে? এখানে সবাই বাপের টাকায় পড়তে এসেছে, যারা নিজেদের কর্মসংস্থান হয়তো বা এখনো নিজেরাও তৈরি করতে পারছে না, ঠিক আছে? কারো যদি রাজনীতিতে পরবর্তীতে আগ্রহ থাকে এবং তারা যদি এটাকে ডাকসুকে একটা রাজনীতির পথ সুগম করার পথ হিসাবে দেখে, সেটাকে আমরা আরো অ্যাপ্রিসিয়েট করব। তার কারণ আমরা আগেই বলেছি, আমাদের প্রথম পয়েন্ট ছিল ডাকসুর আগেও আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হতো, কিন্তু ডাকসুই প্রথম সেই সংগঠন যেটা আমাদের সুযোগ দিয়েছে আইনি প্রক্রিয়া সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, ধরেন বঙ্গবন্ধু বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে কিন্তু সবসময় আলোচনা করেছেন, তাই না? আওয়ামী লীগের সাথে যখন সাথে নিয়ে তিনি আন্দোলন করেছে, বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছে। কিন্তু পাকিস্তানিরা কখন বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে? যখন সে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, একটা জাতীয় নির্বাচন সে জিতেছে, তখনই সে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। অর্থাৎ ডাকসু যখন শিক্ষার্থীদের ভোট পেয়ে এখানে নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করতে হয়েছে, তখন তারা ছাত্র নেতা থেকে সরাসরি ছাত্র প্রতিনিধি হয়ে গেছে। এখন টিচাররা চাইলেও তাদেরকে করিডোর থেকে ভাগিয়ে দিতে পারে না, ভিসি স্যার বলতে পারে না যাও যাও পরে দেখা করবো, পরে দেখা করবো। তাদের এখন দেখা করতে হবে, কারণ ডাকসুর প্রতিনিধি দাঁড়িয়ে এসেছে। তাদের মাধ্যমে আরেকটা অভিযোগ ছিল যে আমরা তো 1 বছর সময় পেয়েছি, 1 বছর সময় পেয়েছি, 1 বছরের মধ্যে তো আমরা অনেক কিছু করতে পারতাম। মাননীয় স্পিকার, আপনাদের বুঝতে হবে 1 বছর খুবই কম সময় 28 বছরের সমস্যার সমাধান করার জন্য। 28 বছরের একটা গ্যাঞ্জাম এখানে লেগে রয়েছে। তার উপর এখানে আপনারা কোভিড-19 সিচুয়েশনের কথা অবশ্যই ভুলে যেতে পারেন না। আমি এখানে আপনাদের উদাহরণ দিয়ে দেখাই, আমাদের প্রতি অভিযোগ আসতে পারে যে অবশ্যই কোভিড-19 সিচুয়েশন যদি নাও আসতো তাও আপনারা এগুলো করতেন না, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। স্যার নিব না, আপনি অলরেডি একটা প্রিভিলেজ তুলেছেন, নিব না আপনার প্রশ্ন। ওকে, তো আমি এখানে বলতে পারি কি, আপনি যদি এই পাশের আপুর দিকে তাকান, আপুর নাম হচ্ছে মিশমা আপু, এবং আপুর সাথে আমি কাজ করেছি কিছুদিন আগে একটা ইস্যুতে, সেটা হচ্ছে বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে কি পারবে না। দেখেন আমাদের এই নারী হলগুলোতে, স্যার 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, আমাদের এই নারী হলগুলোতে বিবাহিত ছাত্রীদেরকে 4 মিনিট, ওকে থ্যাংক ইউ। আমাদের এই হলগুলোতে বিবাহিত ছাত্রীদের থাকার উপর যে নিষেধাজ্ঞাগুলো ছিল, আমাদের উপর কিন্তু কোনো দায়বদ্ধতা ছিল না যে আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমরা এগুলো নিয়ে ভিসি স্যারের সাথে যাবো। আমরা আমাদের ক্লাসের সময় নষ্ট করে, আমি একজন মাস্টার্সের শিক্ষার্থী, সেখান থেকে সময় নিয়ে আমি স্যারের সাথে দেখা করতে যাবো বা স্যারের সাথে কথা বলবো, আমরা টেলিভিশনের সাথে এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমরা এটা কেন করেছি? আমরা ডাকসুর বিদায়ী প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমরা এটা করেছি তার কারণ আমরা যারা নির্বাচিত হয়ে এসেছিলাম, আমরা আমাদের দায়বদ্ধতাকে এখনো ভুলে যায়নি। এখান থেকে আমাদের এই পয়েন্ট প্রমাণিত হয় যে ডাকসু সাবেক হয়ে যেতে পারে, কিন্তু ডাকসু যে লেগাসি রেখে গিয়েছিল, যে প্রতিনিধিগুলোকে হাতে দিয়ে দেখেছিল, মেয়েগুলো, আমাদের হলের মেয়েগুলো, আমি চিনিয়ে দিতে পারবো যে তারা এখন আমাদেরকে চেনে, তারা জানে যে আমরা সাবেক হয়ে গেছি। কিন্তু তবুও যদি তাদের কোনো সমস্যা থাকে, যদি আমাদের কাছে বলে, আমরা এটা সমাধান করার চূড়ান্ত চেষ্টা করব, আমাদের যতটুকু ক্ষমতা আছে, ঠিক আছে? এবং এটার মাধ্যমে শেষ পর্যন্ত কি হয়েছে, তারা আশান্বিত হয়েছে। স্যার 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। তারা আশান্বিত হয়েছে, তারা দেখেছে যে এই যে আপুগুলো আছে তারা একসময় ডাকসু নির্বাচিত করেছিল। আমি নিজে সরকারি ছাত্র প্রতিনিধি ছিলাম না, আমি নিজে স্বতন্ত্রভাবে নির্বাচিত করে জয়ী হয়েছি, কিন্তু আমি তাদেরকে আশা যোগাতে পেরেছি যে পরবর্তীতে তাদেরও এই সুযোগ আছে। তারা একটা স্বতন্ত্র প্রতিনিধি হয়েও, যদি তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত না হতে চায়, তারা স্বতন্ত্র প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসতে পারবে এবং এইভাবে হলের হয়ে কাজ করতে পারবে, ঠিক যেভাবে আমরা কাজ করতে পেরেছি। এটা যদি আশার যোগান না দেয় এবং এটা যদি ডাকসুর সফলতা প্রমাণ না করে, তাহলে আর কি ডাকসুর সফলতা প্রমাণ করবে? প্রশ্ন রেখে গেলাম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধী দলীয় উপনেতা তাসনিম মুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে
সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমরা আজকে খুব বিতর্কিত একটা বিষয় নিয়ে আসলে বিতর্ক করছি, সেটি হলো আসলে ডাকসুর যে বিদায়ী কার্যনির্বাহী পরিষদ ছিল তারা সফল কি না। তো সরকার পক্ষ বারবার বলার চেষ্টা করেছেন তারা আসলে সফল, এবং সফলতার তারা যে স্ট্যান্ডার্ড সৃষ্টি করে দিয়ে গেছেন, তারা বলতে চেয়েছেন যে যদি সূচনা হয় তাহলে সেটিকে সফল ধরবো। কিন্তু আমাদের কথা হলো, আমরা জানি যে সূচনা, আমরা কথায় আছে না, অঙ্কুরে বিনষ্ট হওয়া, কিছু জিনিস শুরু হলেই তার সেটা যে শেষ হবে এবং সেটা যে সফল হবে এটি কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না। আর ঠিক এই কারণেই যখন আমরা দেখছি ডাকসু 2019 সালে ডাকসু নির্বাচনের পরে যখন 20 সালে মেয়াদ শেষ হয় এবং তার পরবর্তীতে ধরলাম কোভিড ছিল, যেহেতু আমাদের অনলাইন ক্লাসেস হয়েছে, আমাদের সব কার্যক্রম আবার নতুনভাবে শুরু হয়েছে, তারপরেও কিন্তু আমরা ডাকসু নির্বাচনের বা ডাকসু নতুন প্রতিনিধি আসার কোনো রকম লক্ষণ দেখছি না। তার মানে কি, একটা জিনিস যেই শুরু হয়েছিল সেই শুরু হওয়ার জায়গাতেই থেমে আছে, অর্থাৎ নৌকার আপনি হয়তো হালটা ধরেছিলেন কিন্তু হালটা আর চালিয়ে নিতে পারেননি, সেখানে এর সফলতার জায়গায় পৌঁছানোর কোনো রকম মাত্রাই এখানে কিন্তু আসে না। আর সেখান থেকে প্রমাণ হয় ডাকসু কোনোভাবে সফল ছিল না। এখন দেখি যে আগের আমার যে পূর্ববর্তী বক্তা ছিলেন তিনি কিছু বলার চেষ্টা করলেন যে আসলে কেন তারা সফল। তারা প্রথম বললেন যে তার প্রথম যে উদাহরণটি ছিল সেটি প্রমাণ করে যে তারা আসলে কার্যনির্বাহী পরিষদ হিসেবে কতটুকু ব্যর্থ। তিনি বললেন যে আমরা নিয়ন্ত্রিত পরিবেশে নির্বাচনের কথা বলেছি এবং তিনি সেটা স্বীকার করে নিলেন, এবং তিনি সেটাও বললেন যে একটা নিয়ন্ত্রিত পরিবেশে নির্বাচিত একটা প্রতিনিধির কাছে আমরা কিভাবে কোনো রকম সলিউশন আশা করতে পারি। তার মানে কি দাঁড়ায়, এটি প্রথমে যে জিনিসটা গোড়াতেই গেল, যে জিনিসটা ব্যর্থতার একদম পরিপূরক হয়ে দাঁড়িয়েছে, সেই জিনিসটা কি আসলে প্রমাণ করে না যে পুরো কার্যনির্বাহী পরিষদটি ব্যর্থ। আর এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে এই নির্বাচন যেখানে সুষ্ঠু নয়, যে তারা কিন্তু ছাত্র প্রতিনিধি নয়, আর ছাত্র প্রতিনিধি যারা নয় তারা কেন ছাত্রদের কথাটা চিন্তা করবে। আর প্রত্যাশা কিন্তু আমরা করেছি ডাকসু প্রতিনিধিদের কাছে, শুধু তাদের কাছে নয়। কি এখন ডাকসু প্রতিনিধি কারা হচ্ছে এটি অবশ্যই প্রশ্নবিদ্ধ জায়গা। আর তারা বারবার যে বলার চেষ্টা করলেন, প্রধানমন্ত্রী যখন বললেন যে এই যে গণরুমের যে পরিবেশ, সেটি কারণে কিন্তু দেখা যাচ্ছে ছাত্র নেতারা আসলে ছাত্র প্রতিনিধি হয়ে যাচ্ছে, কারণ তাদের একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা বা দায়বদ্ধতার জায়গা সৃষ্টি হচ্ছে। কিন্তু এই দায়বদ্ধতা কাদের কাছে, এই গণরুমগুলো কারা চালায়, আর আমাদের এই ডাকসু প্রতিনিধি যারা আছে তারা আসলে কারা। আপনি একটু যদি দেখেন দুটি চিত্র যদি পাশাপাশি দাঁড় করান তাহলে দেখতে পারবেন আসলে এই যে গণরুমের ধারক বাহক যারা রয়েছে তারা কিন্তু আসলে ডাকসুরও ধারক বাহক। তাহলে কেন এই সমস্যার সমাধান আসলে হবে? স্যার, একটা প্রশ্ন। স্যার, মাননীয় স্পিকার, জি স্যার, প্রশ্নটি হচ্ছে, আমরা যারা ডাকসুর প্রতিনিধি ছিলাম, আমরা যেদিন দায়িত্ব পেয়েছি 11 মার্চের পরে, সেদিন থেকে যেদিন দায়িত্ব ছেড়েছি, এইটুকু রেসপন্সিবিলিটি আমাদের। ডাকসু নির্বাচন 11 মার্চে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে, সেটি কিভাবে হয়েছে, সেখানে কোনো সমস্যা হয়েছে কিনা, সেই দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে না দিয়ে আপনি কেন আমাদেরকে দিচ্ছেন? উত্তর দিয়ে যান। ধন্যবাদ। আচ্ছা, তিনি বলার চেষ্টা করলেন তাদেরকে আমরা নির্বাচনের ওই দায়ভারটা দিচ্ছি কিনা। আমরা বলার চেষ্টা করছি যে ওই নির্বাচনের সফলতাই একটা জিনিসকে নির্ধারণ করে, সেটি হলো ওই কার্যনির্বাহী পরিষদে কারা ছিল এবং ওই কার্যনির্বাহী পরিষদে তারা যারা কাজগুলো করেছেন। তাহলে আমরা যদি এখন কথা যখন আসে, আমরা যে গণরুমের কথা বলছি, হ্যাঁ অনেক তারা হয়তো কথা বলেছেন, কেন তারা এখনো পর্যন্ত কোনো সলিউশনে আসতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে আমাদের অতিমারির যে সময়টা, এখানে কিন্তু আসলে কথা ছিল, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় খোলার আগেও বলেছে, শিক্ষকরাই বলেছেন যে কোনো রকম গণরুম থাকবে না, কিন্তু এখন প্রথম বর্ষ এখনো আসেনি, তারপরে কিন্তু তিনি বললেন যে 20 জনের গণরুম। তো এটা কি প্রমাণ করে যে গণরুম নেই, নাকি এটা প্রমাণ করে যে আসলে গণরুমের যে কালচার এটি কিন্তু আসলে বজায় আছে? এবং যেটি আমার বিরোধী দলের নেতা বলেই গেলেন যে গণরুমের যে এই যে চর্চাটা, এটি আসলে ওই দলীয় নেতার উপর নির্ভর করে, এবং এই দলীয় নেতা পরিবর্তনের সাথে সাথে হয়তো এখন যে নেতা আছে তিনি মনে করছেন যে আমি আসলে গণরুম কালচারটা একটু শিথিল করি, যেই এবার চেঞ্জ হবে সেই কিন্তু আবার কালচারটা ফিরে আসবে। আর এই জায়গা থেকে আমি কথাটা আসে টেকসই, এবং যেই পরবর্তী যে লিগাসির যে কথাটা তিনি বারবার বলে গেলার চেষ্টা করলেন, যেটিকে তিনি একটু ভুলভাবে, আসলে আমরা যেটাকে বলার চেষ্টা করছিলাম তিনি এটাকে ভুলভাবে ইন্টারপ্রিট করলেন। সেই জিনিসটা হলো আপনি যখন একটা জিনিসকে শুরু করলেন, আপনি তখন আমি সূচনাকে তখনই আমি সফল বলবো যখন এই সূচনাকে নিয়ে যাওয়ার জন্য অন্য কেউ আসবে। এখন আপনি যখন বললেন যে আপনার হল সংসদের পূর্ব প্রতিনিধি যারা ছিলেন তারা কি করেছেন, তারা আপনারা ওই যে তারা
আপনাদের এই রিসেন্ট যে একটি ঘটনা ছিল সেটি হলো বিবাহিত ছাত্রীরা থাকতে পারবে কিনা হলে এই ইস্যুতে কথা বললেন, কিন্তু আমার কথা হলো এই দায়িত্ব তো আপনার ছিল না, এই দায়িত্ব তো ছিল আপনার পরবর্তী সেই হল সংসদ প্রতিনিধি, সে এই কাজটি করবে। আর আপনি ঠিক এই জায়গা থেকে আপনি যেটা করলেন, আপনি কিছুটা নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করলেন কি, আর এই জায়গাটা আপনার দরকার ছিল আপনার কিন্তু একটি মাধ্যম সৃষ্টি করে দেওয়া, যার মাধ্যমে আপনার আর ওই জায়গায় থাকতে হবে না, আসবে নতুন প্রতিনিধি কিংবা শিক্ষার্থীরই ওই জায়গায় যেতেই হবে না, যে কারণে দেশ এই সমস্যাটি সমাধান হয়েছে এবং আপনার কিন্তু মেয়াদ অনেক দিন আগে শেষ। সুতরাং এটি আপনি কিভাবে কোনোভাবেই আপনার ডাকসুর ওই কার্যনির্বাহী পরিষদের সফলতা হিসেবে ধরতে পারেন না। ঠিক এইভাবেই প্রতিটি ঘটনাগুলো প্রমাণ করে তারা হয়তো কিছুটা শুরু করার চেষ্টা করলেও বা কোনো কিছু আলোচনা করলেও 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, কিছু করার চেষ্টা করলেও আসলে সেই জিনিসটি এগোয়নি এবং 2 বছরে দেখা গেছে তার আসলে কোনো ঠিক ঠিকানায় আমরা দেখতে পাচ্ছি না। আর এই কারণে হয়তো আবার 28 বছর পরে কোনো নির্বাচন হবে, 56 বছর পরে নির্বাচন হবে, আবার কিছু শুরু হবে, কিন্তু কোনো কিছু সফল হবে না। আর এই দিয়ে আমরা বক্তব্য শেষ করছি। এই নির্বাহী পরিষদ কোনোভাবে সফল হচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা তাসনিম মৌলিককে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাননীয় সরকার দলীয় সাংসদ স্বাগতিকা বিশ্বাস। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে এই সংসদে, সেটি হলো এই সংসদ মনে করে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ সফল হয়েছে। মাননীয় স্পিকার, যখনই আমাদের বিরোধী দলীয় উপনেতা এসে একটা কথা বলে যায় যে আজকে তারা মনে করেন যে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদটি সফল হয়নি, মাননীয় স্পিকার, অর্থাৎ এখানে তারা কিন্তু তাদের একটা প্রত্যাশা দেখাচ্ছে যে আমরা চেয়েছি যে ডাকসু সফল হোক, মাননীয় স্পিকার, অর্থাৎ আজকে তাদের এই প্রত্যাশার দিক থেকে দাঁড়িয়েও কিন্তু আমরা বলতে পারি যে ডাকসু সফল, যে তাদের এই প্রত্যাশার জায়গাটুকু আজকে আমরা সৃষ্টি করতে পেরেছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তারা যে আরো যেটা বলেছে মাননীয় স্পিকার, যে তারা বলেছে যে ডাকসু শুরুর জায়গাতে শেষ হয়ে গেছে। মাননীয় স্পিকার, তারা একবার বলছে ডাকসু শুরুর জায়গাতে শেষ হয়ে গেছে, আরেকবার তারা বলছে যে হচ্ছে 1 বছর কিনা হিউজ সময়, যেখানে কিনা ডাকসু অনেক ধরনের কাজ করতে পারতো। মাননীয় স্পিকার, তাদের এই বক্তব্যগুলো কিন্তু পুরোপুরি ক্ল্যাশ করে, অর্থাৎ মাননীয় স্পিকার, তাদের প্রত্যাশার জায়গা থেকে তারা বলছে যে ডাকসু সফল, আমাদেরকে আজকে তোমরা কথা বলার মতো একটা জায়গা দিয়েছো, সেখানে তারা আবার কিনা 1 বছরের যে হচ্ছে একটা লিমিটেশন নিয়ে আসে। মাননীয় স্পিকার, এই জিনিসটা আসলে তাদের নিজেদের বক্তব্যের সাথে নিজেরাই ক্ল্যাশ করে। মাননীয় স্পিকার, দেখুন ডাকসুর সফলতা আজকে কোথায়, যখন মাননীয় স্পিকার ডাকসুর শিক্ষার্থীরা আবার কিনা তাদের প্রতিনিধিদের কাছে আসে, প্রতিনিধিদের কাছে এসে জিজ্ঞেস করে যে আবার কবে ডাকসু নির্বাচন হবে, ঠিক সেই জায়গাতে আজকে ডাকসুর সফলতা। মাননীয় স্পিকার, যখন কিনা শিক্ষার্থীদেরকে ছাপিয়ে কর্মকর্তা কর্মচারীরা বলে যে হচ্ছে ডাকসু আবার কখন হবে, ঠিক আমাদের দিকে একটু নজর দাও, ঠিক সেই জায়গাতে কিন্তু মাননীয় স্পিকার ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সফলতা। মাননীয় স্পিকার, ডাকসুর আজকে সফলতাটা কোথায়, যখন মেয়াদ শেষ হবার পরেও শিক্ষার্থীরা তাদের নানান রকম সমস্যাগুলো নিয়ে, নানান রকম ইস্যুগুলো নিয়ে ডাকসুর যে সকল বিদায়ী কার্য পরিষদের প্রতিনিধিরা আছে তাদের কাছে যায়, ঠিক সেখানে মাননীয় স্পিকার ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সফলতা। মাননীয় স্পিকার, যেটা কিনা আমরা দেখেছি খুব রিসেন্ট একটি সময়ে, যেখানে কিনা বিবাহিত শিক্ষার্থীরা তাদের একটা সমস্যা নিয়ে এসেছে কাদের কাছে, কোনো ক্ষমতাসীন ছাত্র দলের কাছে কিন্তু যায়নি, এসেছে কিন্তু মাননীয় স্পিকার এই বিদায়ী কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিদের কাছে। এখানে ডাকসুর সফলতা। মাননীয় স্পিকার, অর্থাৎ মাননীয় স্পিকার সার্বিক দিকটা একটু চিন্তা করুন, আজকে ডাকসু কি দিয়েছে, যখন কিনা আজকে বিরোধী দলীয় নেতা এসে বলে যায় যে আজকে 2019 সালের 11 মার্চের পূর্বেও নানান রকম সমস্যাগুলো নিয়ে কথা হতো। মাননীয় স্পিকার, কথা কিভাবে হতো, একটা চায়ের দোকানে বসে কথা হতো, কিন্তু এগুলো নিয়ে যে মাননীয় স্পিকার একটি বিশাল পরিসরে কথা বলার মতো জায়গা লাগবে, বাক স্বাধীনতাটা লাগবে, সেটা কিন্তু কারা দিয়েছে মাননীয় স্পিকার, এই ডাকসুই কিন্তু সেই সমস্যাগুলো সমাধানের সূচনা করে গেছে। এখানেই আজকে মাননীয় স্পিকার বিদায়ী ডাকসুর যে কার্যনির্বাহী পরিষদ তার আজকে সফলতা। মাননীয় স্পিকার, তার পাশাপাশি দেখুন মাননীয় স্পিকার, আজকে আমরা কেন বলছি আজকে আমরা সফল, কারণ মাননীয় স্পিকার প্রথম যেই কথাটি, আজকে আমরা কিন্তু ইলেক্টেড একটি প্ল্যাটফর্মে থেকে সকলের সমস্যাগুলো নিয়ে কথা বলছি, ঠিক সেখানে আজকে ডাকসু সফল। মাননীয় স্পিকার, আজকে সকলের পছন্দকে প্রাধান্য দিয়ে, সকলের গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে আমরা যে কার্যনির্বাহী পরিষদ এসেছি, সেটাই মাননীয় স্পিকার এই বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সফলতা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে ডাকসুর এই বিদায়ী পরিষদের পূর্বে মাননীয় স্পিকার প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সামঞ্জস্যতা কিংবা যোগাযোগের কোনো উপায় ছিল না, কিংবা থাকলে মাননীয় স্পিকার সেটা কার্যকর হয়নি। কিন্তু মাননীয় স্পিকার আজকে যখন প্রশাসনকে প্রতিনিধিরা বাধ্য করে যে তোমরা শিক্ষার্থীদের কাছে যাও, শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কথা বলো, সেখানে মাননীয় স্পিকার আজকে এই বিদায়ী ডাকসু কার্যনির্বাহী পরিষদের সফলতা। মাননীয় স্পিকার, আপনার প্রশ্নটি হচ্ছে যে আপনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, আপনাকে নিয়ে ডাকসুর ফুল প্যানেল কখনো একত্রিত হয়ে বসতে পারেননি এবং আপনাদেরকে নিয়ে ডাকসু হিসেবে একজোট হয়ে কোনো কাজ করতে পারেননি বা পদক্ষেপ নিতে পারেননি, এরপরও আপনি কিভাবে এই ডাকসুর কমিটিকে সফল? মাননীয়
মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা যেটা বলছে যে একটা বারও বসতে পারেনি, মাননীয় স্পিকার এটা সম্পূর্ণ ভুল তথ্য। প্রত্যেকটা হল সংসদ কিন্তু একসাথে বসেছে, তারা কেন্দ্রীয়তে এসেছে, তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছে। এটাই মাননীয় স্পিকার বিদায়ী ডাকসু কার্য পরিষদের সফলতা। মাননীয় স্পিকার এই সকল ভুল তথ্যগুলো না দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে ছাত্রনেতা এবং ছাত্র প্রতিনিধিদের একটা ব্যাপার চলে আসে। মাননীয় স্পিকার তারা বলছে ডাকসুকে আজকে কিনা অনেকে হাতিয়ার হিসেবে নিচ্ছে ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার জন্য। মাননীয় স্পিকার এটা কিন্তু খারাপ কিছু না। আপনি লক্ষ্য করুন, আজকে যখন আমি ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করবো মাননীয় স্পিকার, আমার মধ্যে একটা মনুষ্যত্ববোধ সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার মানুষের জন্য কাজ করার একটি স্পৃহা ক্রিয়েট হবে। ঠিক এই জায়গা থেকে আমি ভবিষ্যতে যখন রাজনীতিতে যাব, আমি চিন্তা করব কোনটাতে আমার দেশের ভালো হচ্ছে, কোনটাতে আমার জনগণের ভালো হবে। মাননীয় স্পিকার অর্থাৎ যদি আজকে কেউ ভবিষ্যতে রাজনীতি করার চিন্তা ভাবনা নিয়ে ডাকসুতে আসেও মাননীয় স্পিকার, সেটা কিন্তু ভবিষ্যতে দেশের জন্যই মাননীয় স্পিকার উপকারী হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যখন হচ্ছে আমরা দেখেছি যে দীর্ঘ 28 বছর কিন্তু ছাত্র প্রতিনিধিদের একটা অভাব, যার কারণে মাননীয় স্পিকার গণরুমগুলোতে আমরা নানান রকম সমস্যা দেখেছি। সেই সমস্যা আমরা বলছি না যে একেবারেই মিটমাট করে ফেলেছি, কিন্তু সমস্যাগুলো কমে এসেছে। মাননীয় স্পিকার এটাই কিন্তু বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সফলতা। মাননীয় স্পিকার যেখানে কিনা আগে গণরুমগুলোতে পলিটিক্যালি সুযোগ দেওয়া হতো, সেখানে এখন মেধা স্কোরের ভিত্তিতে 22 জনের জায়গায় মাননীয় স্পিকার 15 জন থাকছে। হ্যাঁ মাননীয় স্পিকার তারা আজকে আবাসন সমস্যা নিয়ে নানান রকম কথা বলেছে। 1 বছর 3 মাসের মধ্যে একটি বিল্ডিং তুলে দেওয়া মাননীয় স্পিকার কোনোভাবেই সম্ভব না। কিন্তু এটা নিয়ে যে কথা বলতে হবে, শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিয়ে যে হচ্ছে মাননীয় স্পিকার প্রশাসনের কাছে দিতে হবে, মাননীয় স্পিকার এই কাজটা কিন্তু করে গেছে এই বিদায়ী কার্যনির্বাহী পরিষদ। মাননীয় স্পিকার অর্থাৎ মাননীয় স্পিকার এই দিক থেকে দেখতে গেলে সমস্যার যে সূচনা, সমাধানের পথের যে সূচনা মাননীয় স্পিকার, সেটা কিন্তু এই ডাকসু করে গেছে। অর্থাৎ মাননীয় স্পিকার এই ডাকসু কিন্তু সফল হয়েছে। মাননীয় স্পিকার তারা যখন আজকে বলছে যে হচ্ছে গেস্ট রুমের কালচার আজকে আমি শিথিল করছি, বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাসীন দলের যে সকল প্রতিনিধিরা আছে বা হচ্ছে দলনেতারা আছে, তারা মাননীয় স্পিকার 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, তারা আজকে গণরুম কালচার শিথিল করছে। মাননীয় স্পিকার কেন শিথিল করছে? কারণ এখানে চেক অ্যান্ড ব্যালেন্স ক্রিয়েট হয়েছে। মাননীয় স্পিকার সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক ক্ষমতাসীন দলের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ক্রিয়েট হয়েছে বলে মাননীয় স্পিকার তারা কিন্তু আজকে শিথিল করতে বাধ্য হয়েছে, যার কারণে মাননীয় স্পিকার নানান রকম শিক্ষার্থী যারা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু সেখান থেকে মাননীয় স্পিকার রেহাই পেয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার তাদেরকে আজকে এটা কিন্তু প্রমাণ করে দিয়ে যেতে হবে, তাদেরকে আজকে দেখিয়ে যাওয়া দরকার যে এই ডাকসু আসার পূর্বে এই সকল সমস্যাগুলো নিয়ে কথা বলার মতো কোনো সুযোগ তাদের ছিল কিনা, প্রশাসনের সাথে দর কষাকষি কোনো সুযোগ ছিল কিনা, থাকলেও সেটা প্রশাসন কতটুকু তাদেরকে মূল্যায়ন করেছে সেটা আজকে তাদেরকে দেখিয়ে যেতে হবে। মাননীয় স্পিকার অর্থাৎ মাননীয় স্পিকার আজকে এই সংসদে আমাদের প্রস্তাবটি গৃহীত হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধী দলীয় সাংসদ আবুজার গিফারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। শুরুতেই প্রধানমন্ত্রী একেবারে শুরুর কথা দিয়ে আসি। এই সংসদ যেখানে আমরা বিতর্ক করছি এটি শিক্ষার্থীদের সংসদ। এমন শিক্ষার্থী যাদেরকে এই হলে এসে সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো একটি বিদ্যাপীঠে এসে জেলখানার সেলের মতো করে থাকতে হয়, যেখানে গেস্ট রুমে তাকে জবাবদিহিতা করতে হয় যে রাস্তার কোন পাশ দিয়ে সে হেঁটেছিল এবং কখন সে একজন বড় ভাইকে দেখতে মিস করেছিল এবং তাকে যে হ্যান্ডশেক করে নিজের নাম, জেলা এবং তার হচ্ছে ডিপার্টমেন্টের কথা বলতে। এমন শিক্ষার্থীর সংসদে আমরা আজকে বিতর্কটি করছি প্রধানমন্ত্রীর অনুযায়ী যেই শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সেই শিক্ষার্থীদেরকে নিয়ে ফার্দার আর একটা জায়গায় বসেনি যে তোমাদের সমস্যাগুলো সমাধানের জন্য কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি, তোমাদের পরামর্শটি কোথায়, সেই জায়গাটা আমরা দেখিনি। আমরা এমন শিক্ষার্থীদের সংসদে আজকে বিতর্কটি করছি যেই শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন প্রোগ্রাম টিএসসিতে করেছে, কালচারাল প্রোগ্রাম কিংবা যে উদ্যোগগুলো নিয়েছে, হ্যাঁ সেগুলো ইতিবাচক পরিবর্তন আমরা এজন্যই ডাকসু চেয়েছিলাম, সেগুলো ঘটেছে কিছু কিছু জায়গায়, কিন্তু সেখানে দেখেছি শিক্ষার্থীদের অনুপস্থিতি। শুধু তাই নয়, এমন একটি শিক্ষার্থীদের সংসদে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত সকল প্রতিনিধিরা সেখানে একজোট হয়ে ওই মঞ্চে উপস্থিত থাকতে পারেনি শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের না হওয়ার কারণে। এবার আসো পরবর্তী কথা, ডাকসুর একটি খুব আইডিয়ালিস্টিক সংজ্ঞা তিনি দিলেন। সেই ডাকসুর সংজ্ঞায় কি বলা হয়েছে? শিক্ষার্থীরা যেখানে সরাসরি ভোটটি দিয়েছিলেন, কিন্তু এমন শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়েছিলেন যে শিক্ষার্থীদের পূর্বে রাতেই গেস্ট রুমে যেয়ে বলে দেওয়া হয়েছিল তোরা ভোট দিবি অমুক ভাইকে। অর্থাৎ আমরা এই যে রিপ্রেজেন্টেটিভ বা একটি গণতান্ত্রিক পরিবেশের চরিত্রটি কেমন দেখি, একটু পরে প্রশ্নটি নিচ্ছি। কোথায় আসলে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ভোট দিতে পারত, যেখানে এই প্রতিনিধিরা যে কোনো প্যানেল থেকে, সেটি হোক এই যেই ছাত্র দলের এখানে একটি ক্ষমতা রয়েছে বা নেই স্বতন্ত্র প্রার্থী, তারা যে যদি শিক্ষার্থীদেরকে বলতো যে তোমরা ভোটটি দিও এই কারণে, তোমাদের জন্য এই কাজটি করব, হ্যাঁ তখন আমরা মেনে নিতে পারতাম। কিন্তু সেই জিনিসটা আমরা দেখিনি। সেই জিনিসটি আংশিক দেখেছি, কিন্তু বহুল অংশে আমরা যেটি দেখেছি যে আমাদেরকে বাধ্য করা হয়েছে যে ভোট কিন্তু
ওখানেই দিতে হবে। শুধু তাই নয়, ভোটের দিনে প্রশ্নবিদ্ধ কেন ভোটটি হলো, কারণ অনেক শিক্ষার্থীদেরকে বাধ্য করা হয়েছে ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে থাকতে, যেটি আমরা খুশিতে ঠালায় এরকম দাঁড়িয়ে থাকি, এই জিনিসগুলো দেখেছি। অর্থাৎ আপনি যে সরাসরি ভোটের কথা বলছেন সেই জিনিসটি পূর্ববর্তী ডাকসু নিশ্চিত করতে পারেনি। একটু পরে আমি প্রশ্ন চেয়ে নিব। তারপরেও কেন এইরকম একটি প্রশ্নবিদ্ধ বা নিয়ন্ত্রিত পন্থায় নির্বাচিত একটি ডাকসুর কমিটির কাছে আমরা এক্সপেকটেশনটি রেখেছিলাম, তার একটি বড় উত্তর হচ্ছে এরকম যে এই ডাকসু প্যানেলে অধিকাংশ ব্যক্তিরাই ছিল, অধিকাংশ প্রতিনিধিরাই ছিল আজকে সরকার দলের বা ক্ষমতাসীন দলের অধীনে যে ছাত্র সংগঠনটি, যেই ছাত্র সংগঠনটি সবচেয়ে বেশি পাওয়ারফুল একটি পলিটিক্যাল কালচার এখানে তৈরি করে রেখেছে। আমরা বিশ্বাস করতাম নিয়ন্ত্রিত একটা পর্যায়ে তারা নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদের যেহেতু ক্ষমতাটি রয়েছে, তারা চাইলেই প্রধানমন্ত্রী পর্যন্ত রিচ করতে পারে, তারা চাইলেই ভার্সিটির কর্তৃপক্ষকে বাধ্য করতে পারে এই সিন্ডিকেটকে, কারণ সেই ক্ষমতাটি তাদের রয়েছে এবং এটি সত্য। অন্যান্য জায়গায় তারা করতে পারে, কিন্তু এই বাস্তব জায়গায় যে জবাবদিহিতার কথাটি তারা বলছেন সেই জবাবদিহিতার তারা নিশ্চিত করতে পারে নাই। কোথায় পারে নাই? কারণ হচ্ছে তাদের কাছে ক্ষমতা ছিল, আমরা প্রত্যাশাটি করবো, এটি স্বাভাবিক। নির্বাচনে একটু প্রশ্ন থাকতেই পারে, প্রশ্নবিদ্ধ হতেও পারে, কিন্তু সেই ক্ষমতাটা এক্সারসাইজ করেনি। কেন করেনি? আজকে আমরা গেস্ট রুম অথবা গণরুমের এই যে সংস্কৃতিগুলো, এইগুলো কমে এসেছে বলে তারা সূচনা হয়েছে, কমানোর সূচনা হয়েছে, সেটিকে সফলতা হিসেবে দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গণরুমগুলো শুরু করেছে কারা? এই গণরুমগুলোকে দিনের পর দিন, বছরের পর বছর টিকিয়ে রেখেছে কারা এবং কাদের স্বার্থে? এই গেস্ট রুমগুলো কারা আসলে চালু করে রেখেছে এবং একটি টর্চার সেল হিসেবে হলগুলোকে ব্যবহার করেছে? এই যেই ছাত্র সংগঠনটি, অর্থাৎ যারাই ক্ষমতায় থাকে, এটি আসলে কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনকে দায়ী দেওয়া উচিত হবে না। যেই দলে যখন ক্ষমতায় থাকে তখনই তারা এই কালচারটি নিয়ে আসেন। আজকে যেই দলটি ক্ষমতাসীন হিসেবে রয়েছেন তারা এটা সূচনা করেছে, তারাই এটাকে টিকিয়ে রেখেছে, তারাই ক্ষমতায় ছিল ডাকসুর কমিটিতে। তারা চাইলেই পারত এই জিনিসকে নির্মূল করে দিতে, কিন্তু তারা সেটি করেননি। এই যে নির্মূল না করে সেটিকে জিয়ে রেখেছে, এই জিয়ে রাখার অর্থ হচ্ছে এই তারা এটিও চেয়েছে, এই ব্যালেন্সটিও করে রাখার, যে পরবর্তীতে ডাকসু শেষ হওয়ার পরেও এই ছাত্র রাজনীতির যে আধিপত্য সেটি যাতে শিক্ষার্থীদের উপরে তাদের নিজে এই যে একটি টর্চারের মধ্য দিয়ে টিকে রাখতে পারে। প্রশ্নটি প্লিজ। আমার হলে সিটের অ্যালটমেন্ট রয়েছে 600টি, সেখানে শিক্ষার্থী অ্যালটমেন্ট দেওয়া রয়েছে 900 জন। আমি ধরে নিচ্ছি আমার ক্ষমতাসীন ছাত্র সংগঠন 50টি সিট নষ্ট করছে। আপনি আমাকে বলুন বাকি 250টি সিটের ব্যবস্থা আমি কিভাবে করব? থ্যাংক ইউ সো মাচ। এবার সময় অনেক শেষ হয়ে গেছে, ডাকসু নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। আজকে ডাকসু যে সূচনার কথা বলেছে সেটি অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। আপনি একটি কমিটি পেয়েছেন, এই কমিটির একটি বড় দায়িত্ব ছিল, এটি মেজর রেসপন্সিবিলিটি ছিল। এই যে সূচনাটি আপনি করেছেন পজিটিভিটির, আমরা স্বীকার করি অনেক ইতিবাচক পরিবর্তন এই ডাকসুর কমিটির মধ্য দিয়ে হয়েছে। এই ইতিবাচক পরিবর্তনগুলো সামনের কমিটিরা করবে, সামনে আরেকটি ডাকসু হবে, সেই জায়গায় আপনি যে সিন্ডিকেটকে বাধ্য করতে পারতেন, একসাথে ডেমনস্ট্রেশন করতে পারতেন, কোনো আন্দোলনে যেতে পারতেন, কোনো ডাকসুর নেতা আজকে সংবাদ মাধ্যমগুলোতে বলা ছাড়া এর বাইরে এখনো কোনো কিছু করেন নাই। এখানেই তাদের ব্যর্থতা। প্রশ্ন হচ্ছে এই ডাকসুর কমিটিটা কেন অনেক বেশি স্পেশাল ছিল? 28 বছর পরে প্রতিনিয়ত আমরা দাবি তুলেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে, টিচারদের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে এবং মানুষ স্পিকার অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে, যে এই কালচারগুলো পরিবর্তন হওয়া উচিত গণরুম এবং গেস্ট রুমের মতো। এটি একটি চিরাচরিত দাবি হয়ে দাঁড়িয়েছিল এবং সেই জায়গায় আমরা বিশ্বাস করতাম ডাকসুর একটি লিগাল পাওয়ার রয়েছে, সিনেটে যে এই কথাগুলো বলবে এবং সিন্ডিকেটকে বাধ্য করে এই সমস্যাগুলো সমাধান করবে, আমাদের ছাত্র বান্ধব একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। কিন্তু আমরা কোথাও আজকে একটি গঠনমূলক পর্যায়ে দেখিনি যে একটা হলে গণরুম বাদ দেওয়ার পরে শিক্ষার্থীদেরকে বাসস্থানটা নিশ্চিত করবার জন্য, সংস্থান নিশ্চিত করবার জন্য কি কি নীতি গ্রহণ করা যেতে পারে। সেটা একটা হল তৈরি করা হতে পারে, সেটা হলে সিটগুলোকে রিঅ্যালটমেন্ট হতে পারে। আমরা দেখিনি আন্তর্জাতিক সম্পাদক যিনি ছিলেন তার কাছ থেকে যে বৈদেশিক বিদেশে যাওয়ার জন্য যে স্কলারশিপ রয়েছে তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো হেল্প সেন্টার খোলা দেখিনি। কোনো নীতিগত জায়গায় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আন্তর্জাতিক পর্যায়ে বাড়ানোর জন্য কি কি নিয়ম ছাত্র শিক্ষকরা মিলে একসাথে গ্রহণ করতে পারে, কি কি পদক্ষেপ করতে পারে, সেরকম কোনো কনস্ট্রাকটিভ গাইডলাইন আমরা এই ছাত্র কমিটি থেকে পাই নাই। অর্থাৎ বিগত ডাকসুর কমিটি যেটি করেছে কিছু আইওয়াস দেওয়ার মতো খুব ছোট ছোট ভালো কাজ করেছে এবং হ্যাঁ সেগুলো হয়তো অনেক ভালো কাজ, আমাদের না পাওয়া একটা সংস্কৃতি থেকে আমরা অল্প পেয়েছি, তাতে আমরা অনেক সন্তুষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা যেহেতু কনস্ট্রাকটিভ কিছু করে যেতে পারেননি, আপনারা যেহেতু পরবর্তীতে আরেকটু ডাকসু দেওয়ার জন্য কিছু করে যেতে পারেননি, তাই আমরা বিশ্বাস করি এই ডাকসুর পূর্ববর্তী কমিটি সম্পূর্ণভাবে ব্যর্থ না হলেও অনেক অংশেই ব্যর্থ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী সাংসদ আবুজার জিফারি জনি। তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ গোলাম।
মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেখুন আজকে যখন আপনি একটি প্রতিষ্ঠানের সফলতা নিয়ে আলোচনা করতে যাবেন তখন আপনাকে আসলে দেখতে হবে সেই প্রতিষ্ঠানের উপর দায়ভারটি কী ছিল। যখন একটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কথা বলে, শিক্ষার্থীদের অধিকারের কথা বলার জন্য যখন একটি প্রতিষ্ঠানকে আপনি কাঠামো প্রদান করেন, তখন সেই প্রতিষ্ঠানকে আপনাকে মূল দায়টি ছিল সেই শিক্ষার্থীদের কথাটি বলার। মাননীয় স্পিকার, তারা সেটি করতে পারেনি। আজকে যখন শিক্ষার্থীদের মূল অধিকারের জায়গায় একটি মৌলিক অধিকার ছিল মাননীয় স্পিকার প্রতি বছর ডাকসু নির্বাচনটি হওয়া, যখন আপনি দেখছেন শিক্ষক সমিতির নির্বাচনটি প্রতি বছর হচ্ছে, যখন আপনি দেখছেন অফিসার্স ক্লাবের নির্বাচনটি প্রতি বছর হচ্ছে, যখন আপনি দেখছেন তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা রয়েছে তাদের নির্বাচনটি প্রতি বছর হচ্ছে, তখন ডাকসু নেতৃবৃন্দের একটি মূল দায় ছিল যেন এই শিক্ষার্থীদের ছাত্র প্রতিনিধি বের করার নির্বাচনটি প্রতি বছর হয় সেটি নিয়ন্ত্রণ করা, সেটির জন্য আলাপ আলোচনা করা, সেটির জন্য আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা। অর্থাৎ একটি অটোক্রেটিক প্রশাসন চাইলেই ডাকসু নির্বাচন দিল অথবা অটোক্রেটিক প্রশাসন চাইলে ডাকসু নির্বাচন দিল না, এটি তাদের মন মতো যেন কোনো কিছু না হয়, বরং ছাত্রদের প্রতিনিধি হিসেবে, ছাত্রদের অধিকার হিসেবে ডাকসু নির্বাচন আদায় করে নেওয়ার দায়ভারটি আজকে ডাকসু নেতাদের ছিল, তারা আজকে সেটি করতে ব্যর্থ হয়েছে। আজকে তারা বলছেন, দেখুন আজকে ডাকসু সফলতা হচ্ছে আমরা আলাপ আলোচনা শুরু করেছি কোথায়, সিনেটে। কেন? দেখুন আজকে সিনেটে 5 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বার রয়েছে মানুষকে যারা একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের মেম্বার, অর্থাৎ তারা কোনো শিক্ষার্থীর ভোটে প্রতিনিধিত্ব করে না, তারা একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের মেম্বার হওয়ার কারণে সিনেট সদস্য হয়ে গেছে। অর্থাৎ এটি কি দাঁড়াচ্ছে, তারা যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি নয়, তারা হুট করে একটি সিনেটের মেম্বার হয়ে যেত, তখন এটি নিশ্চিত করা যায় তারা আসলে শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে কথা বলতে যায়নি, তারা নিজেদের রাজনীতিটি করার জন্য সেই সিনেট মেম্বার হিসেবে গিয়েছে মানুষকে। অর্থাৎ আপনি যখন দেখেন শিক্ষার্থী প্রতিনিধি না হয়েও সিনেটে যাওয়া, অর্থাৎ তিনি যখন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন না তখন ডাকসুর সফলতাটি এমনি নষ্ট হয়ে যায় মানুষকে। পরবর্তীতে দেখুন আজকে গঠনতান্ত্রিকভাবে একটি ডাকসু একটি বড় বডি, মানুষের কাঠামোগত একটি বডি হিসেবে ডাকসু কোনো কাজ করতে পারেন না। একজন ডাকসুর ভিপি যখন তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে ব্যস্ত, একজন ডাকসুর জিএস যখন তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে ব্যস্ত, যখন একজন ডাকসুর এজিএস যখন তার হল নিয়ন্ত্রণ নিয়ে ব্যস্ত, যখন হল সংসদের একজন ভিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিংবা হল প্রশাসনকে তোয়াজ করতে ব্যস্ত, ঠিক একই সময়ে যখন একজন স্বতন্ত্র প্রার্থী তার নিজের অধিকারের নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তখন বাকি সদস্যরা বাকি ডাকসু কাঠামো মিলে তাকে বাধাগ্রস্ত করছে। একজন সমাজসেবা সম্পাদক যখন একটি আইসিটি সম্পর্কিত একটি প্রোগ্রামের আয়োজন করছে, তখন সেই হল সংসদ মানুষকে তার প্যানেলের না হওয়ার কারণে তাকে সেই প্রোগ্রামটা আয়োজন করতে দিচ্ছেন মানুষকে। অর্থাৎ এটি প্রমাণ করে ডাকসু যখন কাঠামোগতভাবে কোনো কাজ করতে পারে না, ডাকসু যখন পরবর্তী নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করে যেতে পারে না, ডাকসু যখন আবাসন সমস্যার সমাধানের জন্য কোনো কাঠামো প্রদান করতে পারে না, জানি তার 1 বছরের সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু তারা কাঠামো প্রদান করতে পারতো, সেই কাঠামোটি তারা 1 বছরে প্রদান করেনি। তারা আজকে প্রমাণ করে যায়নি কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়ন করতে হবে। তারা আজকে পাঠকক্ষ সমস্যা রয়েছে, পাঠকক্ষ সম্পাদক এটি নিয়ে কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার চেষ্টা করেনি, শিক্ষার্থীদের নিয়ে কোনো আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেনি, যার ফলে পাঠকক্ষ সমস্যাটি সমাধান করতে হয়, যার ফলে সকাল 6টার সময় গিয়ে আপনাকে সেন্ট্রাল লাইব্রেরির সময় লাইন দিতে হবে না, যার ফলে আপনার যখন ইচ্ছা যে রেফারেন্স বইটি দরকার সেটি নিয়ে আপনি একটি সুনির্দিষ্ট পন্থায় 10 সেকেন্ডে শেষ করছি, আপনি একটি সুন্দর জায়গায় বসে আপনার পড়াশোনাটি চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ ডাকসুর যে মূল কাজটি ছিল সেই কাজটি করতে যখন ডাকসু ব্যর্থ হয়, আমরা মনে করি সেটি ডাকসুর ব্যর্থতা, শুধুমাত্র ব্যক্তি কারো সফলতাকে ডাকসু বডি হিসেবে সফলতা হিসেবে আমরা ধরতে রাজি নই। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ গোলাম আজাদকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন করবেন মাননীয় প্রধানমন্ত্রী সার্জিস আলম। ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে বিরোধী দল এসে সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হচ্ছে আজকে আমরা ডাকসুর যে প্যানেল ছিলাম তাদেরকে সবাইকে অনন্ত জলিল মনে করেছে, আমরা 1 বছরে এসে সকল অসম্ভবকে সম্ভব করে ফেলবো। দ্বিতীয়ত, তারা এই ডাকসুর 1 বছরের যে প্যানেল সেটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে। মাননীয় স্পিকার, তাদের কথাগুলোতে যদি আসি, তাদের আজকে সবচেয়ে বড় রোষানলের জায়গা ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন। মাননীয় স্পিকার, আমিও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত একজন সদস্য এবং হল সংসদে ভিপি জিএস এর চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত সদস্য। আমার যদি সেই ইমেজটি থাকে, আমি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করার সেই মানসিকতা থাকে, তাহলে শিক্ষার্থীরা আমাকে কেন নির্বাচিত করবে না? হ্যাঁ, নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার মানে এই নয় পুরো নির্বাচনটি অন্যরকম একটি নির্বাচন হয়েছে। কেউ বলতে পারবে না অমর 21 হলে একটি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার, বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে, আমরা এগুলো মেনে নিচ্ছি, কিন্তু মাননীয় স্পিকার আজকের সবচেয়ে বড় যে কথাটি, যে জায়গাটিতে তারা বিরোধিতা করছেন সেটি হচ্ছে তারা বলছেন যে যেহেতু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অধিকাংশই ক্ষমতায় ছিল, তারা এসে তো একদিনে চাইলেই গণউচ্ছেদ করে ফেলতে পারতো, একদিনে তারা চাইলেই সকল যে গেস্ট রুম সকল উচ্ছেদ করতে পারতো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমার অমর 21 সালে 530টি সিট রয়েছে অ্যালটমেন্টে, সেখানে শিক্ষার্থী থাকে প্রায় 900। আমি ধরে নিচ্ছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন নিজের জোর খাটিয়ে 30 থেকে 50টি সিট দখল করে আছে। আমাকে আপনি উত্তর দিয়ে যান, বাকি 2 থেকে 250 বা 300 সিটের যোগান ওই শিক্ষার্থীদের থাকার জায়গা কে দিবে? সেটির দায়ভার কি বিশ্ববিদ্যালয়ের উপরে বর্তায় না? না আমি 1 বছরে এসে সেই সিটগুলো সেখানে
তৈরি করে দিব। মানে স্পিকার, তারা মনে করছেন যে 1 বছরে একটি হলের জন্য একটি নকশা দেওয়া হবে, সেই হলটি 1 বছরে দাঁড়িয়ে যাবে, সেখানে শিক্ষার্থীরা গিয়ে সকল আবাসন সমস্যা সংকট হয়ে যাবে। তারা মনে করছেন যে গেস্ট রুম সপ্তাহে মাসে 24 দিন হতো, সেই গেস্ট রুম 1 বছরের মধ্যে 0 দিনে নেমে আসবে। এটা কখনই সম্ভব না মানুষ স্পিকার। আমরা আপনাকে দেখাচ্ছি যে গেস্ট রুম মাসে 24 দিন হতো, সেটা এখন মাসে 7 দিন হয় মানুষ স্পিকার। এটা ডাকসুর প্রথম 1 বছরের সফলতা মানুষ স্পিকার। তারা বললেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তার মুক্তিযোদ্ধার রিলেটেড কোনো কাজ করেনি মানুষ স্পিকার। তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতো চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছেন। দেখুন, মুক্তিযুদ্ধর সেই ক্রান্তি লগ্নে মুক্তিযুদ্ধ প্রয়োজন ছিল মানুষ স্পিকার, কিন্তু আজকে জাতির এই করোনার ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে যেটি দরকার ছিল, সেই ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অক্সিজেনের সিলিন্ডারটি ধরে দিন রাত নাই ঘরে ঘরে গিয়েছেন মানুষ স্পিকার। এটি তারা চোখে দেখেন না মানুষ স্পিকার। তারা এটি চোখে দেখেন না যখন আমার শিক্ষার্থী ভাইরা একটি যানবাহনের অভাবে একটি টিউশন গিয়ে ঠিকমতো করাতে পারেন না, তখন সেই মুক্তিযোদ্ধা সম্পাদক 100 সাইকেল নিয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেন, সেটি তাদের চোখে পড়ে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আমাদের সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে আমরা কোনো কিছু সমূলে উৎপাদন করতে পারিনি, আমরা সকল সমস্যার সমাধান করতে পারিনি, সেটি আমরা শুরু করে দিয়েছি মানুষ স্পিকার। এই ডাকসু আছে বলে আজকে আপনি সেই সজোরে কথাটি বলতে পারেন। ওই যারা ছাত্র নেতা, সিলেক্টেড ছাত্র নেতা রয়েছে, তাদের বাইরে এসে জুলিয়াস সিজার তালুকদারের মতো একজন মানুষ নিরাপত্তা মঞ্চ প্রতিষ্ঠা করতে পারে, সেই নিরাপত্তা মঞ্চে আপনি নিরাপত্তার আশ্রয় নিতে পারেন। সেই ডাকসু এসেছে বলেই আজকে ওই তাসনিম আফরোজ ইমির মতো একজন মানুষ শামসুন্নাহার হলের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে গিয়ে, হল প্রশাসনের বিপক্ষে গিয়ে অন্ধকারাচ্ছন্ন যুগের একটি যে আইন, সেটি বাতিল করে নতুন আইন নিয়ে আসতে পারে মানুষ স্পিকার। এই সফলতা আমার ডাকসু দেখিয়েছে মানুষ স্পিকার। হ্যাঁ, আমি আবারও বলছি মানুষ স্পিকার, আমার ডাকসু 1 বছরে আমার সময়ে কখনোই সকল সমস্যার সমাধান দিতে পারেনি, পারা সম্ভব না। আমরা বিশ্বাস করি আমরা যেটুকু শুরু করেছি, বিগত 28 বছর তো কিছুই ছিল না, সেই শুরুটাকে সামান্য কিছু ধরে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা এক্ষেত্রে কাজ করে যাবে। আর তাদের কাজ করার জন্য যে বৈধ প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্মটি কাজ আমরা করে গেছি। শিক্ষার্থী এবং শিক্ষকদের যে চাহিদার সামঞ্জস্য, সেই কাজটি আমরা করে দিয়ে গিয়েছি। ছাত্র নেতারা ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি হয়ে উঠছে এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নেতার নেতৃত্বের জন্ম দেয় বাংলাদেশের জন্য, সেটি করে যাচ্ছে। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। সত্যিকার অর্থে মনে হলো যেন এই সংসদ শেষ বেলায় এসে চরমভাবে জমে উঠেছে, এ যেন শেষ হয়েও হলো না শেষ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মাঝে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছে হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। আমরা তার কাছ থেকে কিছু মূল্যায়ন শোনার চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই বিতর্কে সরকার দল থেকে যে 3 জন অংশগ্রহণ করেছেন, তারা 3 জনই কিন্তু আমাদের বিদায়ী ডাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলেন, এবং অন্য দিক থেকে যারা বিরোধী দলে ছিলেন তারা কেউই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের কাতার থেকেই তারা বলার চেষ্টা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন এই সংসদ কতটা সফল হয়েছে কিংবা কতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ পর্যায়ে আমরা কিছু মন্তব্য বা মূল্যায়ন শুনবো আব্দুর রহমানের কাছ থেকে। ধন্যবাদ সকলকে। আজকে আমাকে এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য মহসিন হল ডিবেটিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ডিবেটের আপনাদের বিতর্কের বিষয় ছিল ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ সফল হয়েছে। আসলে ডাকসুর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় একটি অর্জন হচ্ছে যে 28 বছর পরে যে আমরা অচলায়তন ভেঙেছি, এটি একটা বড় অর্জন। এখানে ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে আমিও যেহেতু একজন নির্বাচিত সদস্য এবং এই হলে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সদস্য আমি হয়েছি। এক্ষেত্রে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াটা আমি ভালো বুঝি, এই কারণেই হয়তো শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছেন এবং তাদের চাওয়া পাওয়া, তাদের না পাওয়া, আক্ষেপ, প্রত্যাশা সকলেই আমার উপলব্ধিতে আছে। তো যেই ডাকসুর সফলতা, সেখানে ব্যর্থতার ক্ষেত্রেও বলা হয় যে এই ডাকসু কাজ করতে পারেনি। সেখানে তারা মনে করে যে এই ডাকসু একটি প্রশাসন। আসলে ডাকসু একটি প্রশাসন না, এটি একটি বলতে পারি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি জানাবে এবং আমরা যা উপলব্ধি করব এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো, তাদের সাথে দর কষাকষি করব। এই ডাকসুর কাজ হচ্ছে দর কষাকষি করা, সম্পূর্ণ কিছু ডাকসু করতে পারবে না। হ্যাঁ, আস্তে আস্তে পর্যায়ক্রমে করতে পারবে যদি এটা ডাকসু সচল থাকে। আমাদের এখানে অনভিজ্ঞতা আছে। আমরা যেমন শিক্ষার্থীরা যারা নির্বাচিত হয়েছি, আমাদের অভিজ্ঞতা নেই বললেই চলে। ডাকসু সম্বন্ধে আমরা আগে জানতাম না। এমনিভাবে আমাদের শিক্ষক মহোদয়গণ আছেন এবং প্রশাসন আছে। 28 বছর যেহেতু ডাকসু নাই, অধিকাংশ শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা তারাও ডাকসু সম্বন্ধে অবগত নয়। প্রবীণ শিক্ষকরা হয়তো জানেন, তারা যখন ডাকসু ছিল। এই ডাকসুর ক্ষেত্রে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন অনেকে।
তো এই ডাকসুর যে নির্বাচনী প্রশ্ন এটা নতুন না, যদিও এক সময় এই ডাকসুর ব্যালট পেপার ছিনতাইয়ের মতো কাহিনীও হয়েছে। অনেক আমি তো ভেবেছিলাম যে এই ডাকসুতে না কীরকম হয়, একটা ভয়ও ছিল। তো সেই হিসাবে আশানুরূপ ওরকম গুটি কয়েক বিতর্ক ছাড়া ওরকম কোনো খারাপ কিছু হয়নি। এক্ষেত্রে শিক্ষার্থী এবং যারা নির্বাচন করেছে, বিশেষ করে সরকারি ছাত্র সংগঠনে তাদের পজিটিভ মাইন্ড ছিল বলে এটা সম্ভব হয়েছে। এই ডাকসুর ক্ষেত্রে এখন আমাদের সকলের থাকবে, সাধারণ শিক্ষার্থী সহ প্রত্যেকের আমাদের একটা দাবি থাকতে হবে, ডাকসুরা সচল থাকুক। বাংলাদেশের কোনো আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর সুরক্ষিত আন্দোলন শুধু কোনো রাজনৈতিক সংগঠন, বিরোধী দল বা ক্ষমতাসীন সংগঠন দিয়ে হয়নি। সকল আপামর জনগণ যখন এক কাতারে এসেছে তখনই সেটা সফলতা পেয়েছে। এখানে আমি বলবো, সামনের ডাকসুর ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। যখন দেখবে সাধারণ শিক্ষার্থীদের একটা বিশাল একটা সমর্থন আছে, তখন একজন লিডার ভাববে এটা আমাকে নেওয়া উচিত। সাধারণত আমরা যাই বলি, যত বড় লিডারই হই, প্রত্যেকের একটা ব্যক্তিগত সুপ্ত বাসনা থাকে, ভালো কিছু লিডার হব, নেতৃত্বে পর্যায়ে যাব। এখন এই ডাকসু যদি সচল থাকে, আমি যদিও খারাপ হই, নেতা যদি খারাপ হয়, ভাববে আমার পরবর্তীতে ভোট লাগবে। এই ভোটের আশায় হলেও সে শিক্ষার্থী বিরোধী কোনো কাজ করতে পারবে না। এই জন্য আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। আমি নির্বাচিত হওয়ার পর বলেছি যে ডিবেট যখন হবে তখন যেন প্রত্যেক শিক্ষার্থী যারা এখানে ডিবেটে যায় তাদের জন্য গেস্ট রুমে যেন প্যারা না দেওয়া, তাদের ডিবেট করার সুযোগ দিতে হবে। আমি সেটা করেছি। এবং একজনে বলল যে হল সংসদ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করেনি। আমরা মহসিন হল সংসদ এই টিভি রুমে শিক্ষার্থীদের বারংবার নিয়ে তাদের মতামত জেনেছি, তারা কি চায়, খাবারের মান উন্নয়ন, অনেক কিছু আমরা করেছি। তারপরে এখন যেহেতু ডাকসু নেই, অনেকটা অচলতা না আবার শুরু হয়েছে, কারণ নির্বাচিত বডি না থাকলে সেই দায়বদ্ধতাও থাকে না। ডাকসুর যে প্রয়োজনীয়তা, আপনারা এখন বলতে পারেন ডাকসু ভুল করলে ডাকসু কী করে, আপনারা এটা বলতে পারেন। যখন ডাকসু না থাকবে তখন আপনি কাকে বলবেন? কোনো রাজনৈতিক সংগঠনকে দায়বদ্ধ না আপনার কাজটা করতে। যে নির্বাচিত প্রতিনিধি সে এটা ওন করে যে আমি নির্বাচিত, আমাকে ভোট দিয়েছে, আমাকে দায়বদ্ধতা আছে, আমার করতে হবে। যদিও আমাদের অনেক ব্যর্থতা আছে, বলবো না সফলতা, কিন্তু এই সফলতা যাই হয়েছে যদি সচল থাকে সফলতা ধীরে ধীরে বাড়বে। এজন্য আমাদের সকলকে, সাধারণ শিক্ষার্থী, ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠন, বিরোধী দলীয় সংগঠন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে আমরা আসুন আগামী ডাকসুর জন্য আমরা দাবি উত্থাপন করি, তাহলে আমাদের এই ডাকসু সফল হবে। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমানকে। প্রায় 30 বছর পর আমরা যখন একটি নির্বাচিত ছাত্র সংসদ পেলাম, তখন আমরা অনেক বেশি আশায় বুক বেঁধেছিলাম। অনেক ধরনের প্রতিশ্রুতি ছিল এবং যদিও তার অধিকাংশটি বাস্তবায়ন হয়নি, তারপরও শিক্ষার্থীরা অনেক কিছু পেয়েছে যা গত 30 বছরে তারা পায়নি। সত্যিকার অর্থে শিক্ষার্থীদের দাবি জানানোর মতো, শিক্ষার্থীদের কথা বলার মতো এবং শোনার মতো একটি নির্দিষ্ট জায়গা হচ্ছে ডাকসু। ডাকসু যখন বন্ধ হয়ে যায় তখন শিক্ষার্থীর কান্না সরাসরি তুলে ধরার মতো আর কেউ থাকে না। সেই জায়গা থেকে ডাকসুকে সফল বলা যায়, আবার ডাকসু যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই জায়গা থেকে ডাকসুকে ব্যর্থ বলা যায়। এই ডাকসু এবারের যে সর্বশেষ যে নির্বাচনটি হয়েছিল এবং যারা বিজয়ী হয়ে এসেছিলেন তারা কতটা সফল এবং কতটা ব্যর্থ সেটি হয়তো শিক্ষার্থীরা অনুভব করেন, এবং তারও বেশি অনুভব করেন এখন যখন তিনি আগামী দিনের জন্য বলার মতো কোনো একটি নির্দিষ্ট জায়গা পাচ্ছেন না। যারা নির্বাচিত হয়েছিল তারা একটি তাগাদা অনুভব করেছিল যে কার চাইতে কে বেশি কাজ করবেন এবং কাজ করার মধ্য দিয়ে ছাত্রদের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। অর্থাৎ ছাত্রনেতাদের মধ্যে একটা জনপ্রিয় হওয়ার একটা ধারা তৈরি হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর একটা ধারা তৈরি হয়েছিল, যেখানে হয়তো হলের গত কয়েক বছর কিংবা কয়েক দশক ধরে যে ধারা তৈরি হয়েছে গণরুম কিংবা গেস্ট রুমের, সেই ধারা অনুযায়ী যখন একটি প্রথম বর্ষের শিক্ষার্থীকে ত্রাস নিয়ে চলতে হতো যে কখন সে ঝাড়ি খাচ্ছে কিংবা কখন সে একটি ভুল করে বসছে তথাকথিত বড় ভাইদের চোখে কিংবা দৃষ্টিতে, সেই জায়গা থেকে কিন্তু সেই বড় ভাইরাই খুঁজে খুঁজে গিয়ে সেই প্রথম বর্ষের একটি শিক্ষার্থীর কাছে অসহায় আকুতি নিয়ে যাচ্ছে যে আমাকে একটা ভোট দিও। এই যে দানব থেকে অসহায় আকুতিতে নামিয়ে আসা, সেই জায়গা থেকে ডাকসু অনেক বেশি সফল এবং একজন সাধারণ শিক্ষার্থী
যার বলার মতো কোনো জায়গা নেই, সেই শিক্ষার্থীর একটা আশ্রয়ের জায়গা হয়েছিল এই ডাকসু। অর্থাৎ বলা যায় অন্ধের যষ্টি হয়ে উঠেছিল ডাকসু। এই ডাকসুকে সফল বলার অনেক বেশি জায়গা রয়েছে। অন্য দিক থেকে গণরুম, গেস্টরুম সহ আবাসন সংকট, যেগুলো হয়তো অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার, একটি 1 বছরের জন্য নির্বাচিত পর্ষদের পক্ষে যেটি হয়তো সম্ভব করা অনেক বেশি কঠিন হতে পারে, কিন্তু তারা সেই ধারাটি তৈরি করা কিংবা সেটি নিয়ে যতটা জোর আলোচনা কিংবা জোর দাবি নিয়ে বসা, সেই জায়গাটির বড় উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। তবে এখন যদি যে আশার প্রদীপ জ্বেলে উঠেছিল সেটি এখন যে নিভু নিভু হয়ে নিভে যাচ্ছে, সেই জায়গা থেকে এখন যদি ছাত্ররা আবার পুনরায় সোচ্চার না হয়, তাহলে হয়তো আরও কত দশক পরে আমরা আবার এই নির্বাচন পাব, সেটি প্রশ্নই রয়ে যাবে। যারা আমাদের এই অধিবেশনে যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।